This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে আমাদের সাংবাদিকতা মানে জীবনটা এটাতে বহু কিছু তো শিখেছি। এবার যেগুলো শিখেছি তার একটা শিক্ষা একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আরেকটা পার্ট আপনাদের সঙ্গে ভাগ করে নিই। একদম প্রথম যখন এই পেশাটায় পা রেখেছিলাম তখন একটা জিনিস ওই আমাদের সিনিয়রদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে লাভ করেছিলাম আর কি। ওই এখন অনেকগুলো বিষয় আছে জানেন তো, বারবার শুনতে পাবেন, ইন্ডাকশান বা ওরিয়েন্টেশান, এরকম কথাগুলো খুব চলে আর কি ইদানিং। আসলে ধরুন কেউ কোথাও কোনো বড় কলেজে পড়তে গেল বা নতুন কোনো স্ট্রিমে ভর্তি হলো বা কোনো কর্পোরেট জগতে কেউ কোথাও চাকরি বাকরি করতে গেল, সেখানে এই ওরিয়েন্টেশান বা ইন্ডাকশান শব্দটা খুব জনপ্রিয়। সোজা কথা হচ্ছে যে কেউ কোথাও নতুনভাবে যদি জয়েন করেন, সেটা স্কুল, কলেজ বা কোনো কোম্পানি, যেখানেই হোক না কেন, তাকে ওই সেখানকার রীতি নীতি, আদব কায়দা, নিয়মকানুন এগুলোর সঙ্গে পরিচিত করিয়ে দেওয়া হয়। তাই জন্যেই এই ইন্ডাকশান বা ওরিয়েন্টেশান, যেখানে একদম গোটা ব্যাপারটার মধ্যে যাতে কোনো রকমভাবে কারোর কোনো রকম ভ্রান্ত ধারণা না থাকে, সেখানে কি কি করা যায়, কি কি করা যায় না, মানে ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো বুঝিয়ে দেওয়া হয় একদম শুরুতে। একদম এটাও আবার অনেকে অন্যরকম বলে আর কি, যে এটা অনেকটা ওই প্রথম রাত্রেই বেড়াল মারার মতো ব্যাপার আর কি। তাহলে বাকি সময়টা সে আর অন্যরকমভাবে ট্যাফু করবে না, একদম বুঝে যাবে কোন ছকে চলতে হবে। আমাদেরও সেরকম হয়েছিল। এবং প্রথম যে জিনিসটা আমাদের সিনিয়ররা শিখিয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে কোনোভাবেই এমন কোনো বক্তব্য লেখা বা বলা যাবে না যেটা মানুষকে উস্কানি দেয়। কারণ তখন খবরের কাগজ ছিল, খবরের চ্যানেল ছিল না, কিন্তু খবরের চ্যানেল বলুন বা খবরের কাগজ, যা বলা হয় বা ছাপা হয় সেটা তো জনসমক্ষে আসে, জনমানসে তার একটা প্রতিফলন থাকে, প্রভাব থাকে, যেটা জনসমক্ষে আসে, জনমনে প্রভাব ফেলে। সেখানে তো শব্দ চয়নের ক্ষেত্রে প্রবলভাবে সতর্ক থাকা উচিত। আমাদের শেখানো হয়েছিল জানেন তো, এই যে ধরুন দাঙ্গার মতো শব্দ কোনোভাবেই উচ্চারণ করা যাবে না, চেষ্টা করতে হবে না লিখতে, এবং সেটা অনেকেই মেনে চলেন। খেয়াল করলে দেখবেন এই কিছুদিন আগে পর্যন্ত কোনো সংবাদপত্র বা এই টেলিভিশন চ্যানেলেও দাঙ্গা শব্দটা চট করে দেখেছেন বা পড়েছেন মনে করতে পারবেন না। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে, এখন ধর্মীয় মেরুকরণ আর উত্তেজনা এটাই তো এখন রাজনৈতিক নেতাদের মুখে মুখে। তাই বিরাট বড় ধন্দে পড়ে গেছি জানেন তো, বড় চিন্তায় আছি বন্ধুরে। এই যে ধরুন খুশির ঈদের অনুষ্ঠান, নামটার মধ্যেই তো খুশি রয়েছে, চারপাশে নানান দুঃখ, কষ্ট, বেদনা, নানান রকম খারাপ কথাবার্তা, এসব তো কম আমাদের সারাদিনে সহ্য করতে হয় না। সেখানে একটা খুশির উৎসব, সেটা তো একটা অন্য মাত্রা যোগ করে, অন্য মানে পরিস্থিতির সৃষ্টি করে, আমাদের জন্য একটা খোলা হাওয়া নিয়ে আসে। কিন্তু সেখানে যখন কোথাও গিয়ে দাঙ্গা শব্দটা উঠে আসে তখন কিন্তু মনে হয় এ কী করে ঢুকে পড়লো এখানে। এটা তো কোথাও গিয়ে সুর কেটে যাওয়ার মতো বিষয়, কোথাও গিয়ে ওই খোলা বাতাসের মধ্যে দিয়ে খানিকটা দমবন্ধ ভাব। এটা কিন্তু সত্যি কথা বলছি, এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে মিসম্যাচ, অনভিপ্রেত। कोई दंगा करने अगर आते हैं आप चुपचाप रहो, माथा ठंडा रहो, बिल्कुल आप रहे कुल, हम रहेगा कुल, उसको दंगा फसाद का चक्रांत हम नहीं करने देंगे। সাধারণ মানুষ নর্মালি কিন্তু ভীষণ কুল জানেন তো, তারা চট করে কোনো রকম এরকম দাঙ্গা হাঙ্গামা এসবের মধ্যে ঢুকতেই চান না। তাদের মানুষকে নিয়ে থাকে, কিন্তু যখনই রাজনীতি ঢুকে পড়ে সেইটার মধ্যে গণ্ডগোল তো তখনই বাধে। হয়তো মুখ্যমন্ত্রী সতর্ক করলেন, কিন্তু তার মধ্যেও কি কোনো রাজনৈতিক যোগ রইল না, এবং তার ফলে এই গোটা বিষয়টা নিয়ে কতগুলো বিষয় মনের মধ্যে এই দাঙ্গা শব্দটা শোনার পর থেকে, এই সতর্কীকরণ বিজ্ঞপ্তির মতো বিষয়গুলো শোনার পর থেকেই, বা এই রামনবমীর সময় সতর্ক হয়ে থাকতে হবে, বা কেউ আসছেন দাঙ্গা করতে, এই বিষয়গুলো জানার পর থেকে মনের মধ্যে অনেকগুলো বিষয় খচখচ করছে জানেন তো। খালি মনে হচ্ছে যে এই দাঙ্গা জাতীয় বিষয় বা শব্দের উল্লেখ পরিহার করাটা কি জরুরি, নাকি প্রতিরোধ করাটা বেশি জরুরি, নাকি গোটা প্রসঙ্গটাকেই অবান্তর করে দেওয়াটা জরুরি। আজকের দিনের জন্য কোনটা বেশি জরুরি সেটা নিয়ে কিন্তু সত্যি বলছি একটা অসম্ভব দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে মনের মধ্যে।
এমনিতে অবশ্য এটা হওয়ার কথা না, কারণ রাজনীতিকরা হচ্ছেন মহাজ্ঞানী মহাজন, এবং ছোটোবেলার থেকে শিখে এসেছি মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন। তো তারা যে পথে গমন করেন সে পথে আমাদের যাওয়াটা তো একদম অবশ্য কর্তব্য। একটু ভুল শুধরে নিই, আগে হলে শুধু কর্তব্য ছিল, আর এখন শুধু কর্তব্য নয়, রাজনীতিকদের অনুসরণ করাটা বাধ্যবাধকতাও বটে। কারণ আপনি যেতে না চাইলেও তারা আপনাকে সেই পথেই টেনে নিয়ে যাবেন। এটা ওই জম্বির মতো, আমাদের তাদের পেছন পেছন যেতে হবে। আবার একটা রূপকথার প্রসঙ্গ মনে পড়ে গেল। জম্বি শব্দটা হাইতিয়ান লোককাহিনীর থেকে এসছে। মানে এই হাইতি দেশটার নামটার সঙ্গে সবাই যেরকম পরিচিত, এখানে ফুটবলার খেলতে এসেছিলেন সনি নর্ডে, মোহনবাগানের হয়ে খেলতেন, ফলে তার কল্যাণেও হাইতি দেশটা সম্পর্কে অনেকে বেশি পরিচিত হয়ে গেছে। তো সেই হাইতির রূপকথার গল্পে জম্বির কথা আছে। জম্বিদের শরীর জীবন্ত কিন্তু মাথা অর্থাৎ মস্তিষ্ক মৃত। জম্বিদের ভাবনা চিন্তার কোনো ক্ষমতা নেই, তারা শুধু নির্দেশ মেনে চলেন। তো আমাদের অবস্থা তো অনেকটা সেই জম্বির মতোই। নেতারা যা বলেন আমরা সেটাকে অন্ধের মতো অনুসরণ করি, করতে বাধ্য হই। এছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই, আমাদের পালাবার পথ নেই। তো আমরা শুধু দেখলাম যে এই যে প্রসঙ্গগুলো আমরা একটা বন্ধ দরজার আড়ালে রাখতাম, বা একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে সিল করে রেখে দিয়েছিলাম। ছোটোবেলার থেকে শুনে এসেছিলাম যে ওই বন্ধ দরজাটা কোনো দিন খোলা যাবে না, দরজাটা খুলে দিলেই বিভিন্ন অনিষ্টকর কাণ্ড কারখানা ঘটবে, রাক্ষস কক্ষস ভয়ঙ্কর সব জিনিসপত্র বেরিয়ে আসবে। তখন সেই কোনো এক রাজপুত্র এসে হয়তো আলটিমেটলি তাদের মারবে, কিন্তু দরজাটা খোলা যাবে না। কিন্তু আজ বুঝতে পারছি, জানেন তো, দরজাটা খুলে গেছে। এবার কি বেরিয়ে আসবে জানি না, কিন্তু দরজাটা খুলে গেছে। এই মুখ্যমন্ত্রীর কথার রেস ধরে রাজনীতি তো ওই পথেই হাঁটতে শুরু করে দিয়েছে, বিরোধী নেতারা কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। আমরা তাহলে কি করব? নেতাদের মহাজ্ঞানী ধরে নিয়েও বলছি, অন্ধের মতো অনুসরণ বা অনুকরণ এক্ষেত্রে তো নৈব চলবে না। কারণ আমাদের এখানে কোন রাজপুত্র আছেন যে আলটিমেটলি এই বন্ধ দরজার আড়াল থেকে যে রাক্ষস বেরিয়ে আসবে তাকে মেরে আমাদের উদ্ধার করবে? আমাদের এই ইস্যুটাই কেউ চিলে কান নিয়ে গেল বললেই ছোটার দরকার নেই, আগে কানে হাত দিয়ে দেখাটা অবশ্য কর্তব্য। অনেক পুরনো, অনেক সহজাত একটা বিষয়, এটা ছোটোবেলার থেকে শিখেছি, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। তাই নিজেদেরও মনে করালাম, আপনাদেরও মনে করালাম। আরও বড় কারণ কি জানেন? রাজায় রাজায় যুদ্ধ হলে চিরকাল আমাদের মতো উলুখাগড়াদের প্রাণী তো যায়। তাই ঈদের দিনে আবার বলছি, সেই কথাগুলোই বলছি আজকের দিনে, অন্তত যে কথাগুলো না বললেই নয়। যেভাবে ঈদের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গিয়ে রাজনৈতিক কথা বলছেন, আমার মনে হয় যারা ইসলাম ধর্মের ধর্মগুরু আছে তাদের বিষয়টি দেখা উচিত। নির্বাচন করছেন, এভাবে ইসলাম ধর্মেরই অপমান হচ্ছে।